আলোচ্য বিষয় 2024 সালের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 15 এবং এর জন্য তোমার সময় হবে 30 মিনিট। তোমাদের এর আগে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের বাংলা, অঙ্ক এবং ভূগোলের প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর শুরু করার আগে আমরা দেখে নেব তোমাদের সিলেবাসে ঠিক কোন কোন চ্যাপ্টার রয়েছে। আর তোমরা যারা চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে তোমরা মন দিয়ে ভিডিওটা দেখতে থাকো। প্রথমে যেটা আছে, প্রথম পর্বে যে 15 নম্বরের পরীক্ষা হবে, সেখানে আঞ্চলিক শক্তির উত্থান থেকে তোমাদের দুটো এমসিকিউ থাকবে। একটা 1 নম্বর প্রশ্ন থাকবে, একটা 2 নম্বর প্রশ্ন থাকবে, একটা 3 নম্বর প্রশ্ন থাকবে, একটা 5 নম্বর প্রশ্ন থাকবে। ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা, এখান থেকে একটা এমসিকিউ থাকছে, একটা 1 নম্বর প্রশ্ন থাকছে, একটা 2 নম্বর প্রশ্ন থাকছে, একটা 3 নম্বর প্রশ্ন থাকছে এবং একটা 5 নম্বর প্রশ্ন থাকছে। তাহলে এখানে হচ্ছে আমাদের মোট এমসিকিউর পরিমাণ হচ্ছে 3টে। তাহলে 3টে এমসিকিউর মধ্যে 3টে করতে হবে, পূর্ণমান হচ্ছে 3। এখানে দুটো 1 নম্বর প্রশ্নের মধ্যে দুটো করতে হবে, এখানে দুটো 2 নম্বর প্রশ্নের মধ্যে যে কোনো একটা করতে হবে, মানে এখানে হচ্ছে 2 এর পূর্ণমান। এখানে দেখো দুটি 3 নম্বর প্রশ্নের মধ্যে যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে এবং দুটি 5 নম্বরের প্রশ্নের মধ্যে যে কোনো একটি 5 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে দেখে নাও তোমাদের প্রশ্ন এবং উত্তর পর্বে কি দেওয়া হয়েছে। আমি একটু বেশি করে তোমাদের সাজেশন প্রশ্ন দিয়েছি যাতে তোমাদের এখান থেকে অনেকটাই কমন পেয়ে যেতে পারো। দেখো প্রথম যে প্রশ্ন আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি সম্পূর্ণ করো, যে কোনো 3টি। মুর্শিদাবাদের কাটরা মসজিদ নির্মাণ করেছিলেন ওয়াজেদ আলী নাকি সিরাজউদ্দৌলা নাকি আলীবর্দী খান নাকি মুর্শিদ কুলি খান? উত্তর হবে মুর্শিদ কুলি খান। খ নম্বর প্রশ্নে যাওয়ার আগে তোমাদের একটা কথা বলি, এর আগে তোমাদের প্রথম পার্বিক মূল্যায়নের বাংলার প্রশ্ন এবং তার উত্তরগুলি করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তাই জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। দেখো খ নম্বরে কি আছে, পলাশী যুদ্ধ সংগঠিত হয়েছিল 1756, 1757, 1759 নাকি 1760? উত্তর হবে পলাশীর যুদ্ধ সংগঠিত হয়েছিল 1757 খ্রিস্টাব্দে। তারপর প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতির প্রয়োগ করেন লর্ড ওয়েলেসলি, লর্ড কর্নওয়ালিস, লর্ড ডালহৌসি? উত্তর হবে অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করেন লর্ড ওয়েলেসলি। তারপরে ঘ, ঔপনিবেশিক শাসনের শুরুর দিকে 3টি প্রেসিডেন্সি পরিচালিত হতো। কি? ব্রিটিশ পার্লামেন্ট দ্বারা, রেগুলেটিং অ্যাক্ট দ্বারা, ফৌজদার দ্বারা, কাউন্সিল অফ ডিরেক্টর দ্বারা? উত্তর হবে কাউন্সিল অফ ডিরেক্টর দ্বারা। চলে আসছি তারপরের প্রশ্ন, 1764 খ্রিস্টাব্দে বাংলার নদীপথগুলি জরিপ করেন ফ্র্যাঙ্কল্যান্ড, ক্যামেরন, জেমস রেনেল? উত্তর হবে 1764 খ্রিস্টাব্দে বাংলার নদীপথগুলি জরিপ করেন জেমস রেনেল। 4 নম্বরটা, ভারতের মহাকাব্যগুলি অনুবাদ করেন উইলিয়াম কেরি, মেকলে নাকি মাইকেল স্যাটলার নাকি উইলিয়াম হান্টার? উত্তর হবে উইলিয়াম কেরি। এবার দেখো 2 দাগের প্রশ্ন, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে। মুর্শিদ কুলির আমলে সুবা বাংলার অর্থনৈতিক নিয়ন্ত্রণ ক্ষমতা কার হাতে ছিল? উত্তর লিখবে মুর্শিদ কুলির আমলে সুবা বাংলার কোষাগার ও টাকশালের নিয়ন্ত্রণ পরোক্ষভাবে জগৎ শেঠের হাতেই ছিল। খ নম্বর দেখো, দেওয়ান পদে মুর্শিদ কুলি খানের নিয়োগ পাকাপাকি করে দেন কোন সম্রাট? উত্তর হবে দেওয়ান পদে মুর্শিদ কুলি খানের নিয়োগ পাকাপাকি করে দেন সম্রাট ফারুকশিয়ার। গ নম্বর দেখো, বাংলায় কে ইজারাদারি ব্যবস্থা চালু করেন? উত্তর লিখবে ওয়ারেন হেস্টিংস বাংলায় ইজারাদারি ব্যবস্থা চালু করেন। ঘ নম্বর দেখো, বলেছে শ্রীরামপুরের মিশনারিদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ছিলেন কে? উত্তর লিখবে শ্রীরামপুরের মিশনারিদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ছিলেন উইলিয়াম কেরি। এবার চলে আসে 3 দাগের প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 2-3টি বাক্য লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2 করে। প্রথম প্রশ্ন, চীন কুলিজ খান কে ছিলেন? উত্তর লিখবে মুঘল দরবারে এক শক্তিশালী অভিজাত তথা হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন মীর কামার উদ্দিন সিদ্দিকী। সম্রাট ঔরঙ্গজেব তাকে চীন কুলিজ খান উপাধি দেন। তারপরে চলে আসছি খ নম্বর, 1770 খ্রিস্টাব্দে বাংলার ভয়াবহ দুর্ভিক্ষকে কেন 76-এর মন্বন্তর বলা হয়?
উত্তর লিখবে 1770 খ্রিস্টাব্দে ঘটা বাংলার ভয়াবহ দুর্ভিক্ষের বঙ্গাব্দের হিসাবে সময়কাল ছিল 1176 বঙ্গাব্দ, তাই এই দুর্ভিক্ষকে 76-এর মন্বন্তর বলা হয়। তারপরের প্রশ্ন, উডের প্রতিবেদন কি? উত্তর লিখবে বোর্ড অব কন্ট্রোলের সভাপতি চার্লস উডের নেতৃত্বে শিক্ষা সংক্রান্ত যে প্রতিবেদন পেশ করা হয় তাকে উডের প্রতিবেদন বলা হয়। চলে আসছি ঘ নম্বরে, কে কেন এশিয়াটিক সোসাইটি স্থাপন করেন? এর উত্তরে তোমরা লিখবে সংস্কৃত ভাষায় লেখা প্রাচীন ভারতীয় সাহিত্যগুলি ইংরেজিতে অনুবাদ ও ভারতীয় সংস্কৃতি চর্চার জন্য উইলিয়াম জোন্স কলকাতায় 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি স্থাপন করেন। এবার চলে আসছি 4 দাগের প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 4 থেকে 5টি বাক্যে, প্রতিটি প্রশ্নের মান আছে 3 করে। প্রথম যে প্রশ্ন আছে ক, দ্বৈত শাসন ব্যবস্থা সম্পর্কে লেখো। উত্তর লিখবে 1765 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের থেকে বাংলা, বিহার এবং ওড়িশার দেওয়ানি লাভের পর কোম্পানির গভর্নর রবার্ট ক্লাইভ এক নতুন ধরনের শাসন ব্যবস্থা চালু করেন। আপাত দৃষ্টিতে এই ব্যবস্থায় একজন শাসক থাকলেও প্রকৃতপক্ষে দুজন শাসক তৈরি হয়। একদিকে বাংলার নবাব পেলেন রাজনৈতিক ও নিজামতের দায়িত্ব, অন্যদিকে ব্রিটিশ কোম্পানি পেল অর্থনৈতিক কর্তৃত্ব। অর্থাৎ নবাব হলেন অর্থনৈতিক ক্ষমতাহীন রাজনৈতিক দায়িত্ববান শাসক এবং কোম্পানি হলো দায়িত্বহীন অর্থনৈতিক ক্ষমতাবান শাসক। এই ব্যবস্থারই নাম হলো দ্বৈত শাসন। চলে আসছি পরের প্রশ্ন, পিটের আইনে কি বলা হয়েছিল? উত্তরে লিখবে পিটের ভারত শাসন আইনে একথা ঘোষণা করা হলো যে রাজ্য জয় ও সাম্রাজ্য বিস্তার নীতি ইংল্যান্ডের জাতীয় মর্যাদা ও নীতির পরিপন্থী। পিটের ভারত শাসন আইন 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত বহাল ছিল। এই আইনের মাধ্যমে ভারতীয় সাম্রাজ্য সম্পর্কে কোম্পানির সার্বভৌম ক্ষমতা বিলুপ্ত করে ব্রিটিশ পার্লামেন্টের হাতে প্রদত্ত করা হয়। এবার দেখো গ, হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া কে কবে লিখেছিলেন? বইটি লেখার উদ্দেশ্য কী ছিল? উত্তর লিখবে 1817 খ্রিস্টাব্দে হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া নামে ভারতের ইতিহাস লেখেন জেমস মিল। বইটা লেখার মূল উদ্দেশ্য ছিল ভারতের অতীত কথাকে এক জায়গায় জড়ো করা, যাতে সেটি পড়ে ভারতবর্ষ বিষয়ে সাধারণ ধারণা পেতে পারে ব্রিটিশ প্রশাসনে যুক্ত বিদেশিরা। কারণ যে দেশ ও দেশের মানুষকে শাসন করতে হবে সেই দেশের ইতিহাসটা জানা প্রয়োজন। চলে আসছি পরের প্রশ্ন ঘ, উডের প্রতিবেদনের বিষয়বস্তু সম্পর্কে লেখো। উত্তর লিখবে 1854 খ্রিস্টাব্দে জুলাই মাসে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড শিক্ষা সংক্রান্ত একটি প্রতিবেদন পেশ করেন, যা উডস ডেসপ্যাচ নামে পরিচিত। এই ডেসপ্যাচের মাধ্যমে ঔপনিবেশিক সরকারকে প্রাথমিক থেকে বিদ্যালয় স্তর পর্যন্ত একটি সুগঠিত শিক্ষা কাঠামো গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়। এই প্রতিবেদনের সুপারিশে কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে 3টি বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে। এবার চলে আসছি পরবর্তী প্রশ্ন, 5 দাগের প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 8 থেকে 10টি বাক্যে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 5। প্রথম প্রশ্ন, কোম্পানি দেওয়ানি অধিকার পাওয়ার ফলে কি হয়েছিল? উত্তর লিখবে দেওয়ানির অধিকার পাওয়ার ফলে দ্রুতই ভারতবর্ষে আর্থিক ও রাজনৈতিক ক্ষেত্রে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বিস্তৃত হয়েছিল। মীর কাসিমের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে কোম্পানির অনেক টাকা খরচা হয়েছিল। দেওয়ানির অধিকার থেকে সেই টাকা ফেরত পাওয়ার উদ্যোগ নিয়েছিল কোম্পানি। তাছাড়া সুবা বাংলার রাজস্ব আদায় করার আইনি অধিকার ব্রিটিশ কোম্পানিকে রাজনৈতিকভাবে ক্ষমতাশালী করে তুলেছিল। কোম্পানির দেওয়ানি লাভের ফলে বাংলায় এক নতুন ধরনের রাজনৈতিক শাসনতন্ত্র কায়েম হয়। বাস্তবে বাংলায় 2 জন শাসক তৈরি হয়। একদিকে রাজনৈতিক ও নিয়ামতের দায়িত্ব ছিল বাংলার নবাবের হাতে, যাবতীয় আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব রয়ে গিয়েছিল নবাব নজব উদ্দৌলার ওপর। অন্যদিকে অর্থনৈতিক কর্তৃত্ব ও রাজস্ব আদায়ের অধিকার পেয়েছিল ব্রিটিশ কোম্পানি। ফলে নবাবের হাতে ছিল অর্থনৈতিক ক্ষমতাহীন রাজনৈতিক দায়িত্ব। ব্রিটিশ কোম্পানি পেয়েছিল দায়িত্বহীন অর্থনৈতিক ক্ষমতা। এবার চলে আসি পরবর্তী প্রশ্ন, 6 দাগের প্রশ্ন, ব্রিটিশ কোম্পানির প্রশাসন ব্যবস্থায় আমলাতন্ত্রের ভূমিকা কী ছিল? পরের পাঠে প্রশ্ন আছে কিভাবে আমলারা একটি সংকীর্ণ গোষ্ঠী হিসাবে ঐক্যবদ্ধ হয়েছিল। উত্তর লিখবে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রশাসনের ইস্পাত কাঠামো ছিল আমলাতন্ত্র বা সিভিল সার্ভিস ব্যবস্থা। প্রথম পয়েন্ট দেবে প্রতিষ্ঠা।
লর্ড কর্নওয়ালিস প্রথম সিভিল সার্ভিস চালু করেন বা অসামরিক প্রশাসনে আমলাতন্ত্রকে সংগঠিত করেন। এর উদ্দেশ্য ছিল ভারতের দুর্নীতিমুক্ত ব্রিটিশ প্রশাসন গড়ে তোলা। বিশেষত্ব কী ছিল? ব্রিটিশ প্রবর্তিত আমলাতন্ত্রে যে বিষয়গুলি গুরুত্ব পেত তা হল: 1. আমলাদের নির্দিষ্ট মেয়াদের চাকরিতে নিয়োগ করা হতো। 2. যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে আমলাদের পদোন্নতির ব্যবস্থা করা হতো। 3. প্রশাসনে কর্মরত আমলারা ব্যক্তিগত ব্যবসা ও ঘুষ উপঢৌকন নিতে পারত না। 4. নির্দিষ্ট সময়ের ব্যবধানে আমলাদের বেতন বৃদ্ধির ব্যবস্থা করা হতো। 5. সিভিল সার্ভিসে ভারতীয়দের নিয়োগ করা হতো না। 6. সিভিল সার্ভেন্ট বা আমলাদের পেশাগত দক্ষতা বাড়ানোর জন্য এবং তাদের ভারতীয় ভাষা, সংস্কৃতি, রীতিনীতি বিষয়ে অবগত করার জন্য প্রশিক্ষণ দানের ব্যবস্থাও করা হতো। প্রসঙ্গত উল্লেখ্য, লর্ড ওয়েলেসলি প্রথম 1800 খ্রিস্টাব্দে আমলাদের এই প্রশিক্ষণ দানের জন্য কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ গড়ে তোলেন, কিন্তু কোম্পানির বোর্ড অফ কন্ট্রোল এতে অনুমোদন না দিয়ে লন্ডনের হেইলবেরিতে একই উদ্দেশ্যে ইস্ট ইন্ডিয়া কলেজ স্থাপন করেছিল। প্রকৃতপক্ষে হেইলবেরি কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে কোম্পানি সিভিল সার্ভিস পরীক্ষায় ইউরোপীয় প্রার্থীদের এই কলেজে পড়াশোনা ও প্রশিক্ষণ দানের ব্যবস্থা চালু করে। একই কলেজে প্রশিক্ষণপ্রাপ্ত বলে আমলাদের মধ্যে ঐক্যবোধ তৈরি হয়। তারা নিজেদের একটি আলাদা গোষ্ঠীরূপে ভাবতে শুরু করে। ফলে ভারতীয় সমাজের মূলধারার সঙ্গে এই আমলাতন্ত্রের কোনো সম্পর্ক ছিল না। আমলাদের কাজ ছিল সরকারের গৃহীত নীতিগুলি বাস্তবায়ন করা, তবে সরকারি নীতি নির্ধারণে আমলারা স্বাধীনতা ভোগ করত না। তারপরে চলে আসছি গ, সিরাজের সঙ্গে ব্রিটিশ কোম্পানির বিরোধের কারণ কি? উত্তর লিখবে, নবাব আলীবর্দী খানের মৃত্যুর পর বাংলার নবনিযুক্ত নবাব সিরাজ উদ্দৌলার সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের ফলশ্রুতি হল 1757 খ্রিস্টাব্দের 23শে জুন পলাশির যুদ্ধ। এই বিরোধের পিছনে ছিল নানান কারণ। প্রথম পয়েন্ট দেবে এ, কোম্পানির ষড়যন্ত্র। সিরাজ বিরোধী ঘসেটি বেগম এবং শৌকত জংয়ের সঙ্গে কোম্পানি ষড়যন্ত্রে লিপ্ত হলে ক্ষুব্ধ নবাব সিরাজ কোম্পানিকে উচিত শিক্ষা দিতে সচেষ্ট হন। তারপরে পয়েন্ট বি, রীতির অবমাননা। নবাবপদে সিরাজের রাজ্যাভিষেক অনুষ্ঠানে ইংরেজ কোম্পানি গড়া ছিল, উপরন্তু চিরাচরিত রীতি মেনে নবাবকে কোনো উপঢৌকনও না পাঠানোয় সিরাজ রুষ্ট হন। সি, অবৈধ দুর্গ নির্মাণ। ইংরেজ ও ফরাসি কোম্পানি বাংলায় দুর্গ নির্মাণ শুরু করলে সিরাজ তা বন্ধের নির্দেশ দেন, কিন্তু ইংরেজ কোম্পানি এই নির্দেশ অগ্রাহ্য করলে সিরাজ ও কোম্পানির সম্পর্কের অবনতি ঘটে। ডি, দস্তকের অপব্যবহার। কোম্পানির কর্মচারীরা তাদের ব্যক্তিগত বাণিজ্যে অবৈধভাবে দস্তকের অপব্যবহার করতে শুরু করলে সিরাজ ইংরেজদের উপর ক্রুদ্ধ হন। ই, কৃষ্ণদাসকে আশ্রয় দান। নবাবী তহবিল তছরূপের অভিযোগে ঢাকার দেওয়ান রাজবল্লভকে সিরাজ মুর্শিদাবাদে তলব করেন। এর ফলে তিনি তার পুত্র কৃষ্ণদাসকে প্রচুর ধনরত্ন সহ কলকাতায় কোম্পানির কুঠিতে পাঠিয়ে দেন। নবাবের বারংবার নির্দেশ সত্ত্বেও কোম্পানি কৃষ্ণদাসকে ফেরত না পাঠানোয় সিরাজ প্রচণ্ড রুষ্ট হন। এফ, আলীনগরের সন্ধিভঙ্গ। সিরাজ কলকাতা দখল করে এর নাম রাখেন আলীনগর, কিন্তু অল্পদিনের মধ্যেই রবার্ট ক্লাইভ ও ওয়াটসনের নেতৃত্বে কোম্পানি কলকাতা পুনর্দখল করে নেয়। ফলস্বরূপ কোম্পানি ও সিরাজের মধ্যে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হলেও শেষ পর্যন্ত ফরাসিদের আশ্রয়দানের অভিযোগে নবাবকে সন্ধির শর্তভঙ্গের জন্য দায়ী করা হয়। এই ঘটনা প্রবাহের পরিণতিতে সিরাজ বিরোধী জগৎ শেঠ, মির্জাফর প্রমুখের সঙ্গে ষড়যন্ত্র করে রবার্ট ক্লাইভ নবাব সিরাজকে সিংহাসনচ্যুত করতে সচেষ্ট হন। এরই ফল হলো পলাশী যুদ্ধ। ঘ নম্বর দেখো, পলাশীর লুণ্ঠন বলতে কি বোঝো? উত্তর লিখবে, 1757 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধের পর বাংলার নবাব হন মির্জাফর। নতুন নবাব ইংরেজ কোম্পানিকে 1. বাংলায় বিনা শুল্কে ব্যবসা করার অধিকার দেন। 2. 24 পরগনা জেলার জমিদারি লাভ করে ইংরেজরা। 3. সিরাজের কলকাতা আক্রমণের ক্ষতিপূরণ স্বরূপ কোম্পানি 1,77,00,000 টাকা ক্ষতিপূরণ লাভ করে। 4. কোম্পানির বড়, মাঝারি ও ছোট কর্মচারীরা প্রত্যেকেই কম বেশি পারিতোষিক লাভ করে।
5 সব মিলিয়ে প্রায় 3 কোটি টাকার সম্পদ নবাবের কাছ থেকে ইংরেজরা লাভ করে। এইভাবে নানা অজুহাতে ইংরেজরা নবাবের কাছ থেকে অর্থ আদায় করে রাজকোষ শূন্য করে দেয়। মূল্যায়ন একেই পলাশির লুণ্ঠন বলা হয়। তো এই গেল তোমাদের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের সাজেশন প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের অন্যান্য সাবজেক্টগুলি খুব তাড়াতাড়ি এই চ্যানেলে নিয়ে আসা হবে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এই ভিডিও নিয়ে তোমাদের যদি কোনো মতামত থাকে বা তোমাদের যদি আরও এক সেট প্রশ্নের দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। সকলে ভালো থাকবে, সকলে সুস্থ থাকবে।